নিন। গেট দিয়ে ঢুকতেই ডাক পড়লো, তাই কাছে গিয়ে বললাম, জি ভাইয়া বলেন। ওই যে ওই মেয়েটাকে দেখছিস, ওকে গিয়ে এই গোলাপটা দিয়ে আয়। না ভাইয়া, আমি এই সুন্দর গাল দুটো লাল করতে পারবো না। আমার কথা শুনে পাশে থাকা আরেক ভাই বলল, যা না তো আমরা তোর শরীর লালা করব। আচ্ছা দিন যাচ্ছি। গোলাপটা নিয়ে ভয়ে ভয়ে এগিয়ে যেতে লাগলাম। একে তো আরেক ভয়ে আছি, যদি ইরাপু জানতে পারে আমি ভার্সিটি এসেছি তাহলে তো গাল লাল হবেই হবে। কারণ আপুকে বলেছি আজ ভার্সিটি যাব না, আর চলে এসেছি মরার উপর খাড়া ঘা, মানে তার উপর বড় ভাইদের র্যাগিং এর শিকার। এ দুটো নিয়ে অনেক ভয় আছি, না জানি আজ বুঝি কয়টা থাপ্পড় খেতে হয়। এগিয়ে গেলাম। এই যে শুনছেন? আমার কথা শুনে মেয়েটা ঘুরলো। মেয়েটা ঘুরতেই অবাক, এ তো বৃষ্টি আপু, মানে ইরাপুর বান্ধবী। ধরে যেন প্রাণ ফিরল, মানে থাপ্পড় খাওয়ার ভয় কেটে গেল। আরে আকাশ যে, হুম। কিন্তু তোমার হাতে গোলাপ, কাউকে কি প্রপোজ করবা? না, তবে আসছিলাম তোমাকে দিতে। বুঝতে পারছি, র্যাগিং এর শিকার। যাক, বুঝতে পেরেছেন। ফুলটা দাও। এই নিন। আমি ফুলটা দিয়ে চলে এলাম। বৃষ্টি আপু আমাকে থাপ্পড় মারল না দেখে বড় ভাই বলল, কি রে, কি ব্যাপার? বৃষ্টি ওকে কিছু বললো না যে? আরেক ভাই বলল, আমি কেমন করে বলবো? আর হাসি মুখে ফুলটাও নিল। বৃষ্টি আপু ইরাপুর কাছে গিয়ে বলল, এই নে তোর জুনিয়র বয়ফ্রেন্ডের গোলাপ। মানে কি বয়ফ্রেন্ড? আমার সাথে মশকরা হচ্ছে না? আরে এটা আকাশ দিয়েছে। কি, আকাশ তোকে প্রপোজ করেছে? আর ওই কুত্তা ভার্সিটিও এসছে, ওরে আজ খাইছে। এত রাখছিস কেন? বললো আজ ভার্সিটি যাবে না আর চলে এসেছে, আর তার উপর বৃষ্টিকে প্রপোজ করেছে। ওর একদিন কি আমার 10 দিন। আকাশ এখন কোথায় আছে? আগে শুনবি তো। কি আর বলবি? শোন, ও র্যাগিং এর শিকার হয়েছে, তাই আমাকে ফুল দিতে এসেছে। তাও ভালো, কিন্তু ওই কুত্তাকে ছাড়ছি না। আরে কই যাস? আকাশের কপালে আজ কি আছে আল্লাহই জানে। আমি নীলের সাথে বসে আছি। নীল হচ্ছে আমার বন্ধু। দুজন একসাথে এই ভার্সিটিতে চান্স পেয়েছি। হঠাৎ নীল বলে উঠল, দোষ, ইরাপু এদিকে আসছে আর অনেক রেগে আছে। কি বলছিস? আচ্ছা ভাই, আমি গেলাম। বেঁচে থাকলে বিকেলে দেখা হবে। কেন? পরে বলবনি, উঠে দৌড় দিতে যাব তখনই। এই তুই পালাবি না, যদি পালিয়েছিস তাহলে তোর কপালে আরো দুঃখ আছে। আর পারলাম না। এখন হয়তো 2টা থাপ্পড় পড়বে, কিন্তু পরের 2 ডাবল পড়তে পারে। এটা পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি। শালা জীবনটাই তেজপাতা বানিয়ে দিয়েছে। মাঝে মধ্যে গালের উপর এমন পড়ে যে কাশ্মীরি আপেল হয়ে যায়। এরা আপু আমার কাছে এসে ঠাস ঠাস করে 2টা দিল। থাপ্পড় খাওয়ার সাথে সাথে আমি দিনের বেলায় তারা দেখতে শুরু করলাম। এরা আপু রেগে বলল, এই কুত্তা, তুই যে বললি ভার্সিটি আসবি না, তো এলি কেন? বাঘিনীর গর্জন শুনে আমি চুপ হয়ে আছি। আমার চুপ থাকা দেখে ইরা আপু আরো রেগে বলল, বলবি না আরো 2টা দিব? মানে কি না মানে মানে করছিস? যা বলবি ভালোভাবে বল। সত্যি বললে মারবা না তো? ওইরকম কিছু হলে মারবো। তাহলে থাক। দেখ, রাগ উঠাবি না। আসলে আমি প্রথম দিন একা একা আসতে চাইছিলাম, তাই তোমাকে মিথ্যা বলেছি। ইরা আপু আর কিছু বলল না। কোন ছেলেগুলো তোকে বৃষ্টিকে গোলাপ দিতে পাঠিয়েছে? আমি বৃষ্টি আপুর দিকে তাকালাম। মনে মনে বলছি, আজ আমি নিশ্চিত শেষ। ওই যে ওই গেটের কাছে বাইকের উপর বসে আছে ওরা। ও দাঁড়া, ওদের দেখাচ্ছি মজা। হীরা আপু আমার হাত ধরে টানতে টানতে ওদের সামনে নিয়ে গেল। তারপর আপু গিয়ে ওদের গাল টমেটোর মতো লাল করে দিল। তারপর আপু রেগে বলল, কিরে, তোদের সাহস কি করে হয় ওকে ফুল দিয়ে প্রপোজ করতে পাঠানোর? আপুর কথা শুনে সব কটা চুপ হয়ে আছে, কেউ কিছু বলছে না। আপু আমাকে উদ্দেশ্য করে বলল, ক্লাসে যা। সোজা মাথা নিচু করে চলে এলাম। আসলে আমি না কেমন যেন গল্পের এত দূরে চলে এলাম, অথচ আপনাদের পরিচয়টাই দেওয়া হয়নি। আমি আকাশ, এবার অনার্স প্রথম বর্ষে। আজ যে আমাকে আদর করলো সে হচ্ছে আমার চাচাতো বোন ইরা। আপনারা আমার একটা কথা রাখবেন প্লিজ। আপনারা এই ইরা ডাইনিকে খুঁজে দিবেন প্লিজ। এখন পর্যন্ত এই ইরা ডাইনিকে দেখিনি, শুধু নামটা জানি, কোথায় থাকে জানি না, কেমন দেখতে সেটাও জানি না। প্লিজ সবাই খুঁজে দেন না। ইরা আপু আমার থেকে 2 বছরের সিনিয়র। সব সময় প্যারা দেয়। দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দরী। ভার্সিটির ছোট বড় সবার ক্রাশ। ইরা আপু যেমন দেখতে সুন্দর তেমন রাগীও। ভার্সিটির প্রায় সবাই আপুর কাছে থাপ্পড় খেয়েছে।
আর যে প্রপোজ করতে আসে তাকে তো এমন কেলানি দেই যে বেচারা ব্যথার চোটে 2 দিন বিছানা থেকে উঠতে পারে না। আব্বু একজন ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আব্বু আম্মুর আমি একমাত্র সন্তান। জীবনে আব্বু আম্মুর কাছে মার খেয়েছি কিনা মনে নেই, কিন্তু ইরাপুর কাছে সব অন্তত 4 দিন খাওয়া লাগে। বড় আব্বু একজন এসআই, দেশের বাইরে থাকেন। পরিচয় অনেক হলো, এবার গল্পে আসা যাক। ক্লাসরুমে চলে এলাম। তুই তো আকাশকে ভালোবাসিস, তাহলে এভাবে আকাশকে মারিস কেন? কি শাসনে রাখি। বুঝলাম, কিন্তু তোর এই অত্যাচার সহ্য করতে না পেরে যদি হারিয়ে যায় তখন? হারিয়ে যেতে দিব না, তার আগেই আপন করে নিব। আচ্ছা ক্লাসে চল। আকাশকে বলিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? বলবো, সময় হোক। ভয় হয় যদি ফিরিয়ে দেয়, তাই ওকে আগে আমার প্রতি ওর ভালো লাগা সৃষ্টি করি, তারপর বলবো। আমি আর নীল ক্লাসে গেলাম, কয়েকজনের সাথে পরিচিত হলাম। একটু পর ক্লাস শুরু হলো। একে একে সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে দাঁড়িয়ে আছি ইরাপুর জন্য। না দাঁড়িয়ে থাকলে হয়তো বুঝতে পারছেন আমার কি হবে। ইরা আপু তোকে মনে হয় ভালোবাসে। ধুর শালা, কি বলছিস? আর তোর এমন মনে হচ্ছে কেন যে ইরাপু আমাকে ভালোবাসে? আর সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা মেয়ে আমার মতো পিচ্চিকে কেন ভালোবাসতে যাবে? কত সুন্দর সুন্দর ছেলে আপুর পিছনে ঘুরঘুর করে, তাদের বাদ দিয়ে নাকি আমাকে ভালোবাসতে যাবে? তুই না সত্যি একটা কি আপুর ব্যবহার বলছে তোকে ভালোবাসে, সত্যি বলছি। না, তোর কথা সত্যি না। হয়তো ছোট ভাই হিসাবে ইরাপু এমন করে। না, অন্য কিছু। ইরা আপু সত্যি তোকে ভালোবাসে। তোর ধারণা ভুল। সময় হলে বোঝা যাবে। হুম। ওই আপু আসছে, আমি গেলাম। আচ্ছা যা তাহলে। নীল চলে গেল। তখন ইরা আপু আসলো। আপু এসে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছিস না? আরে তা না, আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি। তাও ভালো, অন্য মেয়েদের দিকে তাকাবি না। যদি তাকাস তাহলে তোর চোখ উঠিয়ে নিব। আচ্ছা তাকাবো না, এখন চলো। চল। তখন খুব লেগেছিল তাই না? না, অনেক মজা লাগছিল। তাহলে আবার দি। না আপু, আর দিও না। তুমি যদি দাও তাহলে আমি দিনের বেলায় তারা দেখতে শুরু করব। তা তোরে বারণ করি নাই যে আপু বলবি না? তুমি তো আমার বড়, আর আপুকে তো আপুই বলতে হয় তাই না? আমি এত কিছু বুঝি না, তুই আপু বলবি না মানে বলবি না। ইরা আপুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। সন্ধ্যায় বসে বসে সিঙ্গারা খাচ্ছি, তখন আপু এলো। এসে বলল, কিরে কি খাচ্ছিস? মুড়ি খাচ্ছি, খাবা নাকি? কুত্তা, এগুলো মুড়ি? দেখতে যখন পাচ্ছ তখন বলছো কেন? দেখতে যখন পাচ্ছ তখন বলছো কেন যে আমি কি খাচ্ছি? আমাকে রাগ দেখা, দাঁড়া দেখাচ্ছি তো। এটা বলে ইরা আপু বাকি সিঙ্গারাগুলো কেড়ে নিল, নিয়ে খেতে লাগলো। আমি আপুর দিকে তাকিয়ে আছি। এটা কি হলো? দেখলাম তুই খেতে পাচ্ছিস না, তাই সাহায্য করলাম। আমি তোমাকে সাহায্য করতে বলি নাই। তুই না বললি তো কি হয়েছে, তুই পারছিস না দেখেই সাহায্য করলাম। আমি তোর বড় বলে কথা, সরি। আর তোর কষ্ট সহ্য হলো না তাই সাহায্য করলাম। বাকিগুলো দিয়ে দাও। দাঁড়া দিচ্ছি। আমি তো মহাখুশি, ভাবতে পারছি না যে এত তাড়াতাড়ি দিতে রাজি হবে। এটা আপু আমার কাছে এলো, এসে আমি যেটা খাচ্ছিলাম সেটাও নিয়ে নিল। এটা কি হলো? তুমি আমারটা নিলে কেন? দেখলাম তুই এটাও খেতে পারছিস না, তাই এবারে ও সাহায্য করলাম। দাও না। আম্মু, আম্মু। আন্টি আমাদের বাসায়। দুর্বল। যাই, ফুচকাগুলো আমি খাই। ভেবেছিলাম তোমাকে দেবো, কিন্তু আর এখন দিব না, আমি খাবো। কি? ফুসকা? কোথায় দে? না, দিব না। তুমি আমার কাছ থেকে সিঙ্গারা নিয়ে নিয়েছো। এই নে। আমি নিয়ে দিলাম ভোদৌড়। তোমাকে মিথ্যা বললাম, আমার কাছে ফুচকা নাই। কি? কুত্তা তুই দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। দরজা বন্ধ করে দিলাম। তারপর তৃপ্তি সহকারে সিঙ্গারা খেলাম। অবশ্যই আপু দরজা ধাক্কা দিচ্ছিল, এখন আর দিচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে মোবাইল নিয়ে বসলাম। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে গেল, তাই খাওয়ার জন্য নিচে গেলাম। নিচে গিয়ে দেখি ইরাপু বসে আছে এবং আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আপুর দিকে তাকিয়ে সুন্দর করে একটা মুচকি হাসি উপহার দিলাম। আপু এতে আরো রেগে গেল। খেতে বসলাম, তখন আব্বু বলল, প্রথম দিন কেমন কাটলো? কেমন আর কাটবে? আপুর দিকে তাকিয়ে বললাম, প্রথম দিন আদর দিয়ে শুরু হয়েছে। আমার কথা শুনে আপু তো রেগে আগুন, আর চোখ দিয়ে তো মনে হচ্ছে আগুন ঝরছে। কি বললে বুঝলাম না। ভালো। বইটারও। ভালো হইলে ভালো। ইরামা, তুই এই বাদরটাকে দেখে রাখিস। আব্বু, তুমি তোমার ছেলেকে বাঘিনীর হাতে জমা দিচ্ছ? তুমি মনে হয় তোমার ছেলেকে জীবিত দেখতে চাও না। বিড়বিড় করে কি বলিস? কিছু না। চাচ্চু
তোমাকে সেই চিন্তা করতে হবে না, ওর বান্দরামি আমি ভালো বের করাবো। উল্টাপাল্লা কিছু করলে ওকে ইচ্ছা মতো দিবি। আমি থাকতে তোমাকে চিন্তা করতে হবে না চাচ্চু। তুমি না বলতে আমার যা অবস্থা করে, এখন তো আরো খারাপ অবস্থা করে ছাড়বে। আম্মু, এটা কি তোমার স্বামী? না মানে তুমি কি সত্যি আমার আব্বু? তোর কেন সন্দেহ? অনেক হচ্ছে। নিজের পিতা হলে কি আর এমন একটা ডাইনির কাছে নিজের ছেলেকে তুলে দিতে পারতে? তুই কি বললি? আমি ডাইনি? তোকে তো আজ। আই, তোরা কি শুরু করলি? চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। আমি শুরু করি নাই। ও মা গো, গেলাম গো। কি রে, তোর কি হলো? আপুর দিকে রাগী ভাবে তাকালাম। মনে হচ্ছে পায়ের মাংস তুলে নিয়েছে চিমটি কেটে। আপু মিট মিট করে হাসছে। কিরে, কি হলো? কিছুই হয়নি। তাহলে চিৎকার দিলে কেন? খুশিতে। তারপর হালকা খেয়ে রুমে চলে এলাম। এসে ফোন নিয়ে বসে পড়লাম। একটু পরে আপু আসলো। আপুর দিকে একবার তাকিয়ে আবার মোবাইল টিপাই মনোযোগ দিলাম। তখন খুব লেগেছিল তাই না? চুপ করে আছি। জোরে চিমটি দিয়ে বলছে লেগেছে কিনা। আদিক্ষিতা দেখে বাঁচি না। কি রে, কথা বল। কি হলো, কথা বল। কথা বল না। সরি, এমন ভাবে আর চিমটি দিব না। তাও চুপ করে আছি। আমি এবার মাথা উপরে তুললাম। উপরে মাথা তুলতে ঠাস করে আমার গালে পড়ে গেল। অবাক হয়ে আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর বোঝার চেষ্টা করছি মারলো কেন, মারলা কেন। তুই কথা বলবি না কেন? আমার মন চাইছে তাই বলি নাই। তাই বলে মারবা? মারবো। যাও তো, এখন ভালো লাগছে না। যাবো না। কি করবি তুই? দেখবা কি করব। কি করবি দেখা। বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তারপর রুমের বাইরে যেতে লাগলাম। আরে ভাই, আমার কি কতখানি সাহস আছে হীরা আপুর সাথে কিছু করার? তাই নিজেই কেটে পড়লাম। কই যাস? জাহান্নামে যাব। যাবা নাকি? তুই বললেও ওখানে যেতে পারি, কোনো সমস্যা নেই। দুর্বল। ছাদে চলে এলাম। কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে এলাম। তারপর দিলাম ঘুমের রাজ্যে পাড়ি। পরের দিন সকালে। আকাশ, এই আকাশ, ওঠ না। আকাশ, ওঠ। যাও তো আম্মু, ডিস্টার্ব করিও না। কি? আমি তো আম্মু লাগি? উঠবি না পানি আনবো? পানির নাম শুনে উঠে বসে পড়লাম। তারপর আপুর দিকে তাকালাম। বাহ, আপুকে তো দেখতে দারুণ লাগছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, পরনে সাদা জামা, একটা নীল ওড়না। ওহ, যা লাগছে না। আমি তো হা হয়ে তাকিয়ে আছি। আমার এমন হা করে তাকিয়ে থাকা দেখে হীরা আপু বলল, এভাবে কি দেখিস? ওহ আপু, তোমাকে না দেখতে অনেক সুন্দর লাগছে। আজ তোমার দিকে সবাই হা করে তাকিয়ে থাকবে। তুই তাকিয়ে থাকলেই হবে, অন্য কারো দরকার নেই। কিছু বললা? না। আর তুই আপু বললি কেন? তুমি আমার বড়, আর তাছাড়া তোমাকে কি বলে ডাকবো? আমার নাম ধরে ডাকবি? ধুর, কি যে বলো না। তোমার নাম ধরে ডাকলে কেমন কেমন লাগবে না? আর মানুষে কি বলবে? যে চাই বলুক, তুই আমার নাম ধরে ডাকবি। পারবো না। মানুষের সামনে আপু বলে ডাকবি আর এমন সময় নাম ধরে ডাকবে? কিন্তু কেন? সত্যি তুই বুঝিস না? না, না বুঝে এমন করিস। আমি যে তোকে অনেক ভালোবাসি রে, তুই কেন বুঝতে পারছিস না? না বুঝেও বোঝার ভান করিস। আমি তাই বলছি। চেষ্টা করব। চেষ্টা না, তোকে বলতে হবে। আর তাড়াতাড়ি উঠে আয়, না হলে ভার্সিটি যেতে দেরি হবে। ওকে, তুমি যাও, আমি আসছি। আপু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এলাম। এসে খেতে বসলাম। তখন আম্মু বলল, ইরা, তুইও বস। বাসা থেকে খেয়ে এসেছি। আমি খেতে খেতে লক্ষ্য করলাম আপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হীরা আপুর চোখে চোখ পড়তেই আপু চোখ সরিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আপু বলল, চল রিক্সায় যাই। না, হেঁটে যাব। বলছি না রিক্সায় যাব। আপুর ঝাড়ি শুনে আমার হয়ে গেছে, তাই আস্তে আস্তে বললাম, আচ্ছা। আমার এভাবে ভয় পাওয়া দেখে আপু মিট মিট করে হাসছে। তারপর একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। একটা জিনিস বুঝতে পারি না, আপু চড় থাপ্পড় বকাবকি করে, কিন্তু তাও কেন আপুর সাথে থাকতে ভালো লাগে? তার মানে কি আমি আপুকে ভালোবাসি? আকাশ, তুই এগুলো কি ভাবছিস? হীরা আপু তোর থেকে বড়, আর আপু যদি জানতে পারে তুই তাকে নিয়ে এগুলো ভাবিস, তাহলে তো তোর এই দুনিয়ার শেষ দিন হবে। এই এত কি ভাবছিস? আপুর ধাক্কায় ভাবনার জগতে ছেদ ঘটলো। কিছু না আপু। আপু আমার দিকে রেগে তাকালো। হয়তো আপু বলেছি তাই। আমি হাতের ইশারায় রিক্সাওয়ালা মামাকে দেখিয়ে দিলাম। আপু আর কিছু বলল না। আর তুই এত দূরে বসে আছিস কেন? এমনি। কাছে এসে বস। আমি এখানে ঠিক আছি। তুই আসবি না? ভয়ে ভয়ে পাশে গিয়ে বসলাম। একটু পর ভার্সিটি চলে এলাম। ভাড়াটা আপুই দিল। মাথা নিচু করে ক্লাসে যাবি। যদি দেখেছি অন্য মেয়েদের দিকে তাকিয়েছিস,
তাহলে তোর চোখ দুটো খুলে রেখে দিব, আর মেয়েদের ধরেও পাশে যাবি না। বললেই হলো নাকি, আমি তো দেখবই। এখন যা। আপু চলে গেল। দেখি নীল দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কিরে মামা, অবস্থা কি? ভালো তোর? ভালো। তোর তো ভালোই হবে। কেন কেন? ইরাপুর সাথে যাওয়া আসা করছিস। তো কি হয়েছে? এরা আমার চাচাতো বোন হয়, যাওয়া আসা করতে পারি। আর তোদের মন মানসিকতা বদলা। আমি ইরা আপুকে আমার বড় বোন মনে করি, বুঝলি? আমার মনে হয় না, ইরাপু তোকে ছোট ভাইয়ের নজরে দেখে। আচ্ছা, তোর এত জ্বলছে কেন বলতো? আমি তো আমার চাচাতো বোনের সাথে যাওয়া আসা করি, কিন্তু তোদের এত জ্বলে কেন বুঝি না। রাগিস কেন? এত সুন্দর একটা মেয়ের সাথে তুই যাওয়া আসা করিস বলেই তো জ্বলন হয়। তুই শুধু সৌন্দর্য দেখলি আর রাগী চেহারাটা দেখলি না। হাই, কেমন আছো তোমরা? ভালো, তুমি? ভালো। আকাশ, তুই সরে যা, যদি আপু দেখে নেই তাহলে তুই শেষ। তাই ওখান থেকে হাঁটতে লাগলাম। আকাশ, তোমার কি হলো, চলে যাচ্ছ যে? কিছু না, আপনারা গল্প করেন, আমার কাজ আছে, একটু যেতে হবে। ওখান থেকে ক্লাসে চলে এলাম। বেঞ্চে বসতে আপু আমাদের ক্লাসে এলো। এসে বলল, এই নে টাকা, 3টা আইসক্রিম নিয়ে আয়। টাকা নিয়ে চলে এলাম। মনে মনে বললাম, কত কিপটা, আমাকে একটা নিতে বললো না। বাইরে এসে 100 টাকার 3টা আইসক্রিম নিয়ে ভার্সিটির ভিতরে গেলাম। আপু, মাহি আপু, বৃষ্টি আপু বসে আছে, ওখানে গেলাম। এই নাও তোমাদের আইসক্রিম, আর এই নাও টাকা। আচ্ছা দে। এখন যাই। ওকে। চলে আসতে লাগলাম। তখন আপু বলল, এই দাঁড়া। আবার কি হলো? কিছু না, যা। রাগে দুঃখে চলে এলাম। শালা কত কষ্ট করে আইসক্রিম এনে দিলাম, একটা খেতেও বললো না, বা খাওয়ার জন্য টাকাও দিল না। মন খারাপ করে ক্লাসে চলে এলাম। আমার মন খারাপ দেখে নীল বলল, কি ব্যাপার মামা, মন খারাপ কেন? কিছু না, এমনি। টিফিনের সময় ক্যান্টিনে বসে আছি। শালা হারামি কোথা থেকে দলে 2টা মেয়েও জুটিয়েছে। অবশ্যই ওরা আমাদের ক্লাসমেট। একটার নাম মিম আর আরেকটার নাম হচ্ছে জিনিয়া। তখন আপুদের আগমন ঘটলো। আপু আমার দিকে রাগী ভাবে তাকালো, কারণ মিম আমার পাশের চেয়ারেই বসে আছে। তাই আপুর এমন অবস্থা দেখে অনেক ভয় পেলাম। এইখানে আয়। আসছি। কিরে, তোকে আপু ডাকে কেন? আমি কেমন করে বলবো? আচ্ছা যাই, কি বলছে শুনে আসি। উঠে আপুদের কাছে এলাম। এসে বললাম, বলো। বস, আমাদের সাথে লাঞ্চ কর। ওকে। বৃষ্টি আপুর দিকে আর চোখে তাকালাম। বৃষ্টি আপু এবং তার বাকি বান্ধবীরা মুচকি মুচকি হাসছে। খাওয়া দাওয়া শেষ করে আপুকে উদ্দেশ্য করে বললাম, আপু এখন যাই। ওকে যা। যদি দেখেছি কোনো মেয়ের সাথে টাঙ্কি মেরেছিস, তাহলে তোর কপালে খারাপ কিছু আছে, মনে রাখিস। ওকে। বন্ধুরা আগেই চলে গেছে, তাই আমিও চলে এলাম। ক্লাসে আসা মাত্রই নীল বলল, কি মামা, কেমন খেলি? কেমন করে খাবার খাই তুই জানিস না? না মানে? ধুর শালা। ইরা আপু তোকে এত শাসনে রাখে, কারণটা কি? আব্বু বলেছে তাই। বিকেলে বাসায় ফিরলাম। তারপর সবকিছু খুলে না মানে চেঞ্জ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই আপু হাজির। কি রে, কি করিস? দেখতেই তো পাচ্ছ, শুয়ে আছি। তাহলে চল আজকে ঘুরতে যাব। এই মাত্র ভার্সিটি থেকে এলাম, আমি পারবো না, শরীর অনেক ক্লান্ত। যাবি না? আচ্ছা চলো। কিসে যাবা, হেঁটে না বাইকে না রিক্সায়? কাছেই যেহেতু হেঁটে চল। আচ্ছা চলো। এই পোশাকে যাবি? না, এখন বিয়ের পোশাক পরবো, তারপর যাব। আচ্ছা পর তাহলে। ধুরবাল, চলো তো। আর এই পোশাকে কি আমাকে খারাপ লাগছে নাকি? আপু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ভালোই লাগছে। আচ্ছা চল। তারপর বের হয়ে গেলাম। দুজনে পাশাপাশি হাঁটছি, হাতে হাত স্পর্শ করছে। কাছেই একটা জায়গায় এলাম। জায়গাটা অনেক সুন্দর, একবারে পার্কের মতো। চল চটপটি খাবো। ফু, এগুলো কি মানুষে খায়? দেখলেই তো বমি আসতে চাই। কেন? দেখতে তো বাচ্চাদের এর মতো লাগে। কুত্তা, তুই কি বললি? দাঁড়া। দিলাম দৌড়। আপু আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। একটু পর পিছন থেকে কেউ ও মাগো বলে চিৎকার করলো। দাঁড়িয়ে পিছনে তাকালাম, দেখি আপু পা ধরে বসে আছে। তাড়াতাড়ি কাছে গেলাম। কি হয়েছে তোমার? দেখি দেখি। আপু ব্যথায় কোকাচ্ছে। আপুর হাত সরিয়ে দেখি অনেকখানি কেটে গেছে। কিভাবে কাটলো? তাড়াতাড়ি পকেট থেকে রুমালটা বের করে পায়ে বেঁধে দিলাম। তখন বারণ করলাম, খালি পায়ে হেঁটো না, তাও শুনলা না। আপুর দিকে তাকালাম, দেখি এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? কিছু না।
আপুর হাত ধরে উঠালাম। চলো এবার যাওয়া যাক। আমি হাঁটতে পারবো না। তো যাবা কিভাবে? তোমাকে তো বাসায় যেতে হবে, সো হাঁটতেই হবে। আমি হাঁটতে পারবো না, আমাকে কোলে নিয়ে চল। এ আমাকে কোলে নিয়ে চল। এত বড় আটার বস্তা কোলে নিয়ে যেতে পারবো না। কি বললি? আমি আটার বস্তা? পা কেটে আছে তাই কেট হয়ে বললাম না, না হলে তোকে দেখাইতাম। আমাকে রাগ দেখাচ্ছ? থাকো তুমি, আমি গেলাম। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, আর শুনেছি সন্ধ্যার পর এখানে ভূত ঘুরে বেড়ায়। এই শোন না, আর রাগ দেখাবো না। সত্যি তো? আর কখনো রাগ দেখাতে পারবা না বা থাপ্পড় মারতে পারবা না। ওকে? তাহলে চলো। ওকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলাম। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? কিছু না, তুই হাঁটতে থাক। হুম। সুযোগ পাই তোকেও দেখাবো। রাস্তার পাশে এসে রিক্সা ডাক দিলাম। আপুকে রিক্সায় উঠিয়ে দিলাম। তারপর আমি উঠলাম। আমি বসতেই ইরা আপু আমার কাঁধে মাথা রাখলো। কি হলো, তুমি আমার কাঁধে মাথা রাখলে কেন? মাথাটা কেমন করছে তাই। আর কিছু বললাম না। এই মামা, ফার্মেসির কাছে থামেন। ব্যান্ডেজ করে আবার বাসার দিকে রওনা হলো রিক্সা। এবার তো নামো। হুম। মামা, এই নিয়ে রিক্সা ভাড়া। রিক্সাওয়ালা ভাড়া নিয়ে চলে গেল। বড় আম্মু, ওই বড় আম্মু। আম্মুকে রাখিস কেন? তোমাকে নিয়ে যাবে। আম্মুকে রাখতে হবে না, তুই দিয়ে চল। আর এই আটার বস্তা করে নিতে পারবো না। তখন মনে হচ্ছিল আমার হাত দুটো খুলে পড়ে যাবে। বাপরে বাপ, কি ভারী। কুত্তা, তুই কি বললি? দাঁড়া, আমারও সুযোগ আসবে, তখন তোর কি যে অবস্থা করব আমি নিজেও জানি না। তখন যে বললা কিছু করবা না। হ্যাঁ চান্দু, ওখান থেকে আসার জন্য তোকে মিথ্যা বলেছি। কি? হুম। কিরে, কি হয়েছে? তোমার এই ডাইনি পেতনি মেয়েকে নিয়ে যাও। কুত্তা। ইরা, তোর আবার কি হয়েছে? তোমার মেয়ে খোড়া হয়ে গেছে। তোমার মেয়েকে কেউ আর বিয়ে করবে না। তুই আছিস না, কেউ বিয়ে না করলে তোর গলায় ঝুলবো। আমার খেতে কাজ নেই, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করব। তোমার মতো ডাইনিকে বিয়ে করলে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। আমি তোর গলাতেই ঝুলবো। বললেই হলো। এই, তোরা থামবি? তোরা কি এখনো বাচ্চা আছিস নাকি এভাবে ঝগড়া করছিস বলতো? আমাদের ঝগড়া শুনে আম্মু হাজির। আম্মু এসে বলল, ইরা, তোর পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? কেটে গেছে। বলো না বেশি করে খালি পায়ে হাঁটতে। এই কুত্তা, তুই কি থামবি? আমি কি তোমার মুখ নিয়ে কথা বলছি যে থামবো? ছোট আম্মু, তোমার ছেলেকে চুপ করতে বলো, না হলে ওকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিব। হুম। এই আকাশ, চুপ কর তো। চল রুমে। হুম। নিয়ে যাও, 10 দিন বের হতে দিবা না। দরকার হলে পায়ে শিকল দিয়ে রাখবা। তোর কথা মতো বের হতে পারে নাকি? ইরাপু চলে গেল। আমিও বাসার ভিতরে চলে এলাম। এভাবে ইরার সাথে ঝগড়া করিস কেন? আমি আগে ঝগড়া করতে আসিনি, আপু আগে ঝগড়া করতে আসে। রুমে চলে এলাম। রাতে ফেসবুকে গেলাম, সাথে সাথে আপুর মেসেজ আসলো। কি রে, কি করিস? এতক্ষণ মশা মারছিলাম, আর এখন এক পেতনি ডাইনির সাথে চ্যাট করছি। তুই কি বললি? আমাকে সুস্থ হতে দে, তারপর তোকে দেখাবো মজা। এখন যা পারছিস বলে নে। হাসিস কেন? আগামীকাল নানুর বাসায় যাব। ওখানে 1 মাস থাকবো। তুমি কিছুই করতে পারবে না মাই ডিয়ার আপু। এটা ডাহা মিশা কথা। মেসেজ সিন হলো, কিন্তু রিপ্লাই এলো না। ওই আপু, কি হলো? কথা বলো। সিন হচ্ছে, কিন্তু রিপ্লাই দিচ্ছে না। হঠাৎ কি হলো বুঝলাম না, তাই ফোন দিলাম। প্রথমবার কেটে গেল। 5 বার দিলাম, 5 বার রিসিভ করলো না। এবার চিন্তা হতে লাগলো, কিছু আবার হলো না তো। গিয়ে দেখি তো। রুম থেকে বের হলাম, তখন আব্বু বলল, কোথায় যাওয়া হবে এত রাতে? আপুদের বাসায়। ওকে যা। আপুদের বাসার সামনে এসে কলিং বেল বাজাতে লাগলাম। 2 বার চাপ দিতেই বড় আম্মু দরজা খুলে দিল। কিরে, এত রাতে? এমনি। আপু কোথায়? কেন, ও রুমে আছে। ও, আমি গেলাম। আপুর রুমের সামনে এলাম, দেখি দরজা খোলা, তাই ঢুকে পড়লাম। ভিতরে গিয়ে আমি তো অবাক, কারণ আপু বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর চোখ মুছছে। আপুর সামনে বসে আপুর কান্না দেখতে লাগলাম। আপু কান্না করার ফলে তার চোখের কাজল লেভড়ে গেছে। আমি সেদিকে তাকিয়ে আছি আর মনে মনে হাসছি। এখন ঠিক পেতনি গলার মতো লাগছে। এভাবে কান্না করছে কেন? আমার মনে হয়েছে তাই কাঁদছি। ফোন দিচ্ছিলাম, রিসিভ করছিল না কেন? এমনিতেই। আমি ভাবলাম কি না কি হয়েছে, তাই আসলাম।
তুমি কাঁদতে থাকো, আমি যাই। অনেক ঘুম পাচ্ছে। বিছানা থেকে উঠে পড়লাম। তখন আপু বলল, আমার উপর রাগ করে চলে যাবি? আর তোকে মারবো না, আর বকবো না। কি বলছো? বুঝতে পারছি না, কে কোথায় যাচ্ছে? তুই যে বললি তুই তোর নানুর বাসায় যাবি 1 মাসের মতো। তাই বলে তুমি কাঁদছিলা? আর আমি তখন তো মিথ্যা বলেছিলাম। কুত্তা, তুই দাঁড়া, তোকে তো আজ মেরেই ফেলবো। এর আবার কি হলো রে বাবা? এতক্ষণ কত সুন্দর করে কথা বলছিল, আর এখন পাগলি কুত্তিগুলোর মতো খেপে উঠলো। তোকে তো আজ আমি হাসপাতালে পাঠিয়ে ছাড়বো। আমি পাগলি কুত্তি না। রুম থেকে দিলাম দৌড়। তখন আপু বলল, এগুলো সুদে আসলে উসুল করব, বলে দিলাম। আকাশ এভাবে দৌড়ে এলি কেন? তোমার পাগলি মেয়ে তাড়া করেছিল। আচ্ছা এখন যাই, অনেক ঘুম পাচ্ছে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আজ আপু যেহেতু ডাকতে আসবে না, তাই ভাবলাম আজ অনেকটা সময় ধরে ঘুমাবো, কিন্তু তা আর হলো না। ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে গেল। দেখি আপু ফোন করছে। ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। রিসিভ করে বললাম, এত সকাল সকাল ফোন দিচ্ছ কেন? তা এখন 8টা বাজে। তো কি হয়েছে? সকালই তো। আমাদের বাসায় আয়। কেন? তোকে আসতে বলছি না? ওকে, আসছি। উঠে ব্রাশ করতে করতে আপুদের বাসায় গেলাম। মেন দরজা খোলা, তাই চলে গেলাম। এত সকালে? তোমার মেয়ে তো ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে ফোন দিয়ে, আর ফোন করে ডাকলো, তাই আসা। না হলে কে আসতো? ইরা না ডাকলে তুই আমাদের বাসায় আসবি না? আহ, আমি কি সেটা বললাম? বললাম যে এত সকালে আসতাম না। ও, আমি ভাবলাম তুই আসতি না আর খেয়ে যাবি। আজ বিরিয়ানি রান্না করব। কি? বিরিয়ানি রান্না করবা? হুম। তুমি না বললেও আজ খেয়ে যেতাম। পাগল। আচ্ছা যা, ইরা কেন ডাকছিস শুনে আয়। আপুর রুমের সামনে গেলাম। কখনো অনুমতি নেই না, আজ নিব ভাবছি। আপু, আসতে পারি? আপু আমার দিকে অবাক হয়ে তাকালো। এভাবে দেখছো কেন? তোর মাথা ঠিক আছে? কেন কেন? কোনোদিন অনুমতি নিস না, আজ নিচ্ছিস তাই? না, আমি ঠিক আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ঘরে গেলে অনুমতি নিতে হয়। তাই নাকি? তুমি জানো না? জানি তো। আচ্ছা, তুই ফজর নামাজ পড়েছিস? না, আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ফজর নামাজ পড়তে বারণ করেছে বুঝি? না তো। তাহলে পড়িস না কেন? এটা মনে হয় পড়তে বারণ করেছেন। না মানে আসলে উঠতে পারিনি। হয়েছে হয়েছে, আগামীকাল থেকে কিভাবে নামাজ না পড়িস সেটাই দেখবো। আর এত সকালে ডাকলা যে? একা ভালো লাগছে না তাই। আজ থেকে তোকে ভার্সিটি যেতে হবে না, আর আমি যতদিন না যেতে পারবো তুইও ততদিন যেতে পারবি না। সব সময় আমার সাথে থাকবি। চান্দু। আচ্ছা ঠিক আছে। আপুর ফোনটা আমার পাশে আসে। আমি যখন ফোনটা নিতে যাব তখন এই দে দে। এর আপু তাড়াতাড়ি ফোনটা নিয়ে নিল। তারপর বলল, আমার ফোন হাত দিচ্ছিস কেন? তোমার ফোনে কি এমন আছে যে কখনো তোমার ফোনে হাত দিতে দাও না? এমনি। আপু, তুমি প্রেম করো না? তখনই একটা ঠাস করে গালের যে পাশে ব্রাশ ছিল সেই পাশে দিল। থাপ্পড় দেওয়ায় প্রচন্ড ব্যথা শুরু হলো, আর দাঁতের মাড়ি জ্বালা করতে লাগলো। মনে হয় কেটে গেছে। চোখ দিয়েও পানি বের হয়ে গেল। কিছু বললাম না। উঠে তাড়াতাড়ি আপুর ওয়াশরুমে গেলাম। মুখে পানি দিতে অনেক জ্বলতে লাগলো। মুখ থেকে পানি ফেলতেই রক্ত বের হয়ে এলো। এখন কি করব? রক্ত বের হওয়া বন্ধ করব কি করে? আকাশ, এই আকাশ, তোর কি হলো? ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। তারপর আপুর দিকে একবার তাকিয়ে বাইরে চলে এলাম। এসে বাসায় চলে এলাম। আম্মু, আম্মু। আমার এভাবে ডাকাডাকিতে আম্মু রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে এলো। এসে বলল, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? দাঁতের মাড়ির গোড়া কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। কি বলছিস? কিভাবে কাটলো? আম্মু তো অস্থির হয়ে পড়েছে। আম্মু আমাকে সোফায় বসিয়ে বলল, এখানে চুপ করে বসে থাক। আম্মু রুমে চলে গেল। তারপর কি হাতে নিয়ে এলো। এসে বলল, হা কর। আমি হাঁ করতেই আম্মু কি যেন কেটে যাওয়া জায়গায় দিল, আর সাথে সাথে জ্বালা করতে লাগলো। ও আম্মু, কি দিলা? অনেক জ্বালা করছে তো। ওহু, কি জ্বলছে। চুপ করে বসে থাক, কিছুক্ষণ পর থেমে যাবে। আর এই তুলো ধরে থাক দাঁতের পাশে। হুম। কিভাবে এটা হলো?
কি জানি কিভাবে যেন হয়ে গেল। কখন যে বড় হবে তোকে নিয়ে আর পারা যায় না। আম্মু রান্নাঘরে চলে গেল, আমি রুমে চলে এলাম। এসে বিছানায় বসলাম, তখন ফোনটা বেজে উঠলো। দেখি আপু ফোন করছে এবং 15 বার মিস কলও উঠে আছে। রাগে ফোন বন্ধ করে দিলাম। শুধু শুধু থাপ্পড় মারে, ছোট বলে কি সবসময় এমনভাবে থাপ্পড় মারবে? কিছুক্ষণ পর বড় আম্মু ইরা আপুর রুমে গেল আর বলল, তোদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। ইরা, তুই কাঁদছিস কেন? আর আকাশ কোথায়? ইরা আপু কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। বড় আম্মু ইরা আপুর পাশে বসলো আর বলল, তুই কাঁদছিস কেন? আর আকাশ কোথায়? বাসায় চলে গেছে। আকাশ তো বলল খেয়ে তারপর যাবে, না হলে যাবে না। কিন্তু তুই কাঁদছিস কেন? আমার উপর রাগ করে চলে গেছে। তোদের নিয়ে পারি না, তোদের মাঝে মধ্যে কি যে হয় বুঝতে পারি না, তাই বলে কাঁদছিস? আচ্ছা তুই খা, আমি গিয়ে ওকে ডেকে আনছি। ওকে ডেকে আনো, তারপর দুজন একসাথে খাবো, না হলে খাবো না। আচ্ছা যাচ্ছি। বড় আম্মু ইরা আপুর রুম থেকে বেরিয়ে আমাদের বাসায় এলো। বড় আম্মুকে দেখে আম্মু বলল, ভাবি যে বসেন। আকাশ কোথায়? ও বলল বিরিয়ানি খেয়ে তারপর যাবে, না হলে যাবে না। কিন্তু তার আগেই চলে এসেছে। বিরিয়ানি খেতে মনে হয় পারবে না, ব্রাশ করতে গিয়ে দাঁতে মাড়ি কেটে দিয়েছে। কি বলো? আচ্ছা যাই, ওকে ডাকতে এলাম, কিন্তু ও তো খেতেই পারবে না। ভাবি খাওয়া দাওয়া করে যান। তোমার বাসায় খেতে গেলে আমার রান্না করা খাবারগুলো নষ্ট হয়ে যাবে। বড় আম্মু চলে গেল। বড় আম্মু ইরা আপুর রুমে যাওয়া মাত্রই ইরা আপু বলল, আকাশ কোথায়? তুই ওকে কিছু বলেছিস? ওর দাঁতের মাড়ি কাটলো কিভাবে? আপু চুপ হয়ে গেল। বড় আম্মু আর কিছু না বলে চলে গেল। আজ আপুর সামনে যায়নি, রাগে ফোন বন্ধ করে রেখেছি। বড় আম্মু আরো একবার ডাকতে এসেছিল, কিন্তু যায়নি। আজকে তেমন ভালোভাবে কিছু খেতে পারলাম না। ফোন অন করলাম, তখনই টুং টুং শুরু হলো। আপু 150+ ফোন করেছে আর অনেক মেসেজ দিয়েছে। মেসেজগুলো ওপেন করে দেখলাম সব মেসেজ একই রকম, প্লিজ ফোন রিসিভ কর, প্লিজ আমাদের বাসায় আয়, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। আবার ফোন আসলো, রিসিভ করলাম। ওপাশ থেকে কান্নার শব্দ আসছে। কারো কান্না একদম সহ্য করতে পারি না, খুব খারাপ লাগছে। হ্যালো, এভাবে কান্না করছো কেন? কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। কি হলো, কথা বলো। আর কান্না করছো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আর তোকে এভাবে মারবো না, আমাকে ক্ষমা করে দে। ওকে ওকে, তুমি কান্না থামাও। ফোন বন্ধ রাখছিলি কেন? এমনিতেই। এখন আমাদের বাসায় আয়। এখন? এত রাতে? না, এখন যেতে পারবো না, সকালে। না, এক্ষুনি আয়। এত রাতে মোটেও না, সকালে যাব। এখন অনেক ঘুম পাচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিলাম। ইরা আপুর উপর রাগ করে থাকতে পারি না, কেন যে বুঝতে পারি না। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আপু আমার যে গালে মেরেছিল সেই গালে হাত বুলিয়ে দিচ্ছে। আমি জেগে গেছি দেখে আপু তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। আপু তুমি? আর তোমার পা ঠিক হয়ে গেছে? মোটামুটি হয়েছে, কাল খুব লেগেছে তাই না? তার জন্য সরি, বুঝতে পারি নাই। আরে এ নিয়ে মন খারাপ করো না, কিছু মনে করি নাই। তুমি আমার বড় আপু, মারতেই পারো। আপু বলতে আবার দিকে তাকালো। আচ্ছা আপু বলবো না। আপু এবার একটু হাসলো। ইরা আপুর হাসি দেখে আমারও খুব ভালো লাগলো। ফ্রেশ হয়ে আয়। নিচে এসে সবার সাথে খাওয়া দাওয়া করলাম। যদিও খেতে একটু সমস্যা হলো, সবার সাথে টুকটাক গল্প করলাম। এভাবে 2টা দিন চলে গেল। 2 দিন পর, তুই এখনো রেডি হসনি? তুমি নিচে যাও, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে 5 মিনিট পর আসছি। ওকে। আপু চলে গেল। আমি রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে নিচে এলাম। নিচে এসে বললাম, আপু এবার চলো যাওয়া যাক। বাসার বাইরে এলাম। বাইরে এসে বললাম, কিসে যাবে? হাঁটতে সমস্যা হবে, রিক্সা ডাক, রিক্সায় যাব। ওকে। একটা রিক্সাওয়ালাকে ডাক দিলাম। রিক্সাওয়ালা এলো, তখন আপু আর আমি উঠে পড়লাম। আমি একটু ফাঁকা রেখে বসলাম। রিক্সাওয়ালা তার আপন গতিতে রিক্সা চালাতে লাগলো। দূরে বসলি কেন? এমনি। এদিকে চেপে এসে বস, পড়ে যাবি তো। না, পড়বো না, আমি এখানে ঠিক আছি। হীরা আপু রেগে তাকালো, তাই আপুর একদম পাশে বসলাম। শরীরে শরীর লাগছে, আর শরীরের ভেতর যেন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। খুব অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছে গেলাম। আমি ভাড়া দিতে চাইলাম,
কিন্তু আপু দিতে দিল না। আপু ভাড়া দিল। আপু আস্তে আস্তে হাঁটছে, তাই আমাকেও আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। আপু আপুর বান্ধবীদের কাছে চলে গেল, আর আমি আমার বন্ধুদের কাছে এলাম। কিরে মামা, অবস্থা কেমন? ভালো তোর? আমারও ভালো। এই 4 দিন আসিস নি যে? এমনি। ইরা আপু আসেনি। আজ দেখলাম কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কারণটা কি মামা? ধুর হালা, মাথায় শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা। আপুর পা কেটে গেছে, তাই আসে নাই, তাই আমাকেও আসতে দেয়নি। হাই, কেমন আছো তোমরা? ভালো, তুমি? ভালো। আকাশ, তোমার কি হলো, চলে যাচ্ছ যে? এমনি। কি রে, এই কয়েকদিন কি হয়েছিল, আসিসনি যে? পা কেটে গেছিল। কিভাবে? ওই কুত্তার সাথে ঘুরতে গেছিলাম, দিয়ে আমাকে রাগিয়ে দিয়েছিল। আমি তখন ওকে তাড়া করেছিলাম, তখন কেটে গেছে। কিন্তু পা কাটাতে ভালোই হয়েছিল। ভালো কেন হয়েছে? পা কেটে যাওয়ার কারণে ওর কুলে উঠতে পেরেছিলাম। ভালোই তো। অনেক। তখন কত ভালো লাগছিল, তোকে কিভাবে যে বলবো। বিকেলে আমাদের ছাদে বসে আছি, ইরা আপুও বসে আছে। তখন ইরা আপুকে বললাম, তুমি কাউকে ভালোবাসো না? বাসি তো। কাকে? বলবো না। ও, ওর নাম কি? ওর নাম না থাক, বলবো না। আরে বলোই না। না বলবো না, আর সময় হলেই জানতে পারবি। ও আচ্ছা আচ্ছা, 2 দিন পর। চল আজ ক্যাম্পাসে চারদিকটা ঘুরে আসি, অনেকদিন ঘোরা হয়নি। ওকে চল। এক জায়গায় দেখি আপু আর একটা ছেলে পাশাপাশি বসে গল্প করছে। আমি আপুর দিকে তাকালাম, আপু আমার দিকে তাকালো। আমি এমন ভাব করলাম যেন অনেক রেগে আছি। অবশ্য আপুর পাশে আপুর বান্ধবীটাও আছে। নীলকে বললাম, কি রে, তোর আজ বিশ্বাস হলো যে আপু আমাকে ভালোবাসে না, একে ভালোবাসে? না, হলো না। কেন কেন? পাশাপাশি বসে গল্প করলেই এই না যে তারা প্রেম করে। ধুরবাল, ওদের ওখান থেকে ক্লাসে চলে এলাম। ইরা, তোর জুনিয়র তোকে আবার ভুল বুঝলো না তো? দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, আর চলেও গেছে। হতে পারে, আমি গেলাম। আপু উঠে আমাকে খুঁজতে লাগলো। আপু নীলের কাছে গিয়ে বলল, নীল, আকাশ কোথায়? কেন আপু, কি হয়েছে? যেটা বলছি সেটা বলো। আপুর এমন রেগে যাওয়া দেখে নীল ভয়ে তো শেষ। নীল আমতা আমতা করে বলল, ক্লাসে মনে হয়। আপু আসা মাত্রই যেন আপুর মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ মিম আমাকে প্রপোজ করছে। আপুর এমন অবস্থা যে মনে হচ্ছে আপুর দুনিয়ার সবকিছু হারাতে বসেছে। আপু আর দেরি না করে মিমের কাছ থেকে ফুলটা নিয়ে মাটিতে ফেলে দিল, আর ঠাস ঠাস করে আমার গালে না, মিমের গালে দিল। আপু থাপ্পড়গুলো এত জোরে মেরেছে যে মিমের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তারপর আমাকেও 2টা দিল। আমারও খুব রাগ হলো। আমি একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, এই তোমার কি সমস্যা বলো তো, যখন তখন থাপ্পড় মারো? ইরা আপু কিছু বলল না, কাঁদতে কাঁদতে চলে গেল। আমারও খারাপ লাগলো। উনি আমার বড়, আমি কিভাবে মারতে পারলাম? অনেক খারাপ লাগছে। আপুকে সরি বলে আসি। তাই আপুদের ক্লাসরুমে গেলাম, দেখি আপু নেই। বৃষ্টি আপু, ইরা আপু কোথায়? কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। কেন কাঁদছিল বুঝতে পারলাম না, আর জিজ্ঞেস করলাম, কিন্তু বললও না। কি হয়েছে একটু বলবা? না আপু, তেমন কিছু হয়নি। তার মানে এরা জানে না? জানবে কি করে? এগুলো তো আমাদের ক্লাসরুমে হয়েছে। মন খারাপ করে ক্লাসরুমে চলে এলাম। এসে মিমকে খুঁজলাম, কিন্তু মিমও চলে গেছে। চুপ করে বেঞ্চে বসে গেলাম। কিছু ভালো লাগছে না। কি থেকে কি যে হয়ে গেল। আপুকে তোর এভাবে মারা ঠিক হয়নি। কিন্তু আমাকে একটু একা থাকতে দে। কিছু ভালো লাগছে না। বাসায় গিয়ে আপুকে সরি বলতে হবে। ক্লাসের স্যার চলে এলো। ক্লাসটা শেষ হয়ে গেল। স্যার কি পড়ালো কিছু বুঝতে পারলাম না। ফোনটা কাঁপতে শুরু করলো। ফোন বের করে দেখি আম্মু ফোন করছে। কি ব্যাপার, আম্মু এই সময় ফোন করলো? কারণটা কি? তাড়াতাড়ি ফোন রিসিভ করলাম। রিসিভ করে বললাম, কি হয়েছে আম্মু? তাড়াতাড়ি হসপিটালে আয়। কেন, কি হয়েছে? ইরা সুইসাইড করার চেষ্টা করেছিল। ইরা আপু সুসাইড করতে গেছিল? এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি বলছো তুমি? তাড়াতাড়ি সিটি হসপিটালে আয়। কি হয়েছে? নীলকে কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। কেন যে থাপ্পড় মারতে গেলাম? নিজের প্রতি ঘৃণা হচ্ছে। 15 মিনিট পর হাসপাতালে চলে এলাম। গিয়ে দেখি বড় আম্মু কাঁদছে, আর আম্মু সান্ত্বনা দিচ্ছে। কিছু হবে না। বড় আম্মুর পাশে গিয়ে বসলাম। ভার্সিটিতে কি হয়েছিল যে ইরা এমন করলো? কিছু না, আর আমি তেমন কিছু জানি না। সত্যিটা বললে আম্মু আমার কি যে অবস্থা করবে আল্লাহ জানেন।
ডাক্তার এলো, তাই ডাক্তারকে বললাম, ডাক্তার আপু এখন কেমন আছে? রোগী এখন ঠিক আছে। রক্ত একেবারে প্রায় শূন্য হয়ে গেছিল। রক্ত হাসপাতালে ছিল বলে কোনো সমস্যা হয়নি। আর একটু দেরি হলে কি যে হতো জানি না। সবাই আলহামদুলিল্লাহ পড়লাম। আমরা কি ভেতরে যেতে পারি? কিন্তু রোগীর জ্ঞান ফিরে নেই। আমরা সবাই ভিতরে গেলাম। আধা ঘন্টা পর আপুর জ্ঞান ফিরল। তুই এমন কেন করলি? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো ভেবে দেখেছিস? আপু চুপ করে আছে। তখন আম্মু বলল, ভাবি এগুলো কি শুরু করলেন? মেয়েটার এই মাত্র জ্ঞান ফিরল। আপু আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে নিলাম। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। কি হয়েছে? আর ইরামা তুই এমন কেন করলি? থামো তো। মেয়েটার এই মাত্র জ্ঞান ফিরল আর এসেই প্রশ্ন করা শুরু করে দিলা। আপু আমার দিকে তাকিয়ে আছে আর আমি মাথা নিচু করে আর চোখে দেখছি। আপু সবার সাথে কথা বললেও আমার সাথে কথা বলেনি। রাতে, আম্মু তোমরা যাও, আমি থাকছি। সবাই চলে গেল। আপু সরি, আসলে থাপ্পড় মারতে চাইনি। হীরা আপু কোনো কথা বলছে না, চুপ করে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। কথা তো বলো। সরি বললাম তো। কিছুক্ষণ কথা বলানোর চেষ্টা করলাম, কিন্তু কথা বলাতে পারলাম না। ওকে, তোমায় কথা বলতে হবে না। এর মধ্যে আপু ঘুমিয়ে পড়েছে। বসে থাকতে থাকতে 1টা বেজে গেল। আমারও অনেক ঘুম পাচ্ছে আর চোখকে আটকে রাখতে পারছি না। পাশে খালি বেড আছে, ওখানে গিয়ে ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি ভয় পেয়ে গেলাম। আমাকে আবার ভূতে ধরলো না তো? ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে, কিন্তু শার্ট ভেজা ভেজা লাগছে। আর দেরি না করে ঘুরলাম, দেখি আপু জড়িয়ে ধরে আছে আর কাঁদছে। তুমি? আমি যখন উঠতে যাব তখন ইরা আপু বলল, উঠবি না, শুয়ে থাক। আমাকে জড়িয়ে ধরে আছো কেন আর কাঁদছো কেন? খুব বেশি ভালোবাসি রে, নিজের জীবনের চাইতেও। তখন খুব কষ্ট হয়েছিল, তাই তো এমন করেছি। আগে তো বললেই পারতা, তাহলে তো তোমাকে এমন কিছুই করতে হতো না। তুই বুঝিসনি কেন? কেন তোর সাথে এমন করতাম? আর কেনই বা কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না? তুই বুঝিও না বুঝার ভান করতি। আমি তো ভাবতাম ছোট ভাই ভেবে এমন করতা। আমি কিভাবে বুঝতে পারবো তুমি আমাকে ভালোবাসো? বন্ধুরা বলতো যে আপু তোকে ভালোবাসে, কিন্তু আমি তাই এড়িয়ে যেতাম, ওদের কথা কানেই নিতাম না। কষ্ট হয়েছে, তোর সাথে কথা বলি নাই তাই। তুমি তো বলো নাই। আমি বোকার মতো কথা বললাম, কিন্তু তুমি কিছু বললা না। তোর ওপর রাগ হয়েছিল তাই, কিন্তু সেই রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। তোর সাথে কথা না বলাই আমার দম বন্ধ হয়ে এসেছিল। এই পিচ্চিটাকে খুব ভালোবাসো তাই না? অনেক। এই পিচ্চিটাকে অনেক বেশি ভালোবাসি। বড় আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু আমাদের মেনে নিবে তো? কেন মেনে নিবে না? যদি না মানে তাহলে কি হবে? আমরা পালিয়ে যাব। আর যদি না পালাস আর আমার যদি অন্য কোথাও বিয়ে দেয়, তাহলে আমি সুসাইড করব, তোকে বলে দিলাম। সুসাইড করা লাগবে না। আচ্ছা পালিয়ে না হয় যাব, কিন্তু খাবো কি, থাকবো কোথায়? আমি জব করব আর তুই লেখাপড়া করবি। আমার পিচ্ছি বল। হায় রে কপাল, শেষ পর্যন্ত বউয়ের উপার্জন করা টাকা দিয়ে লেখাপড়া চালাতে হবে? সমস্যা কোথায়? আর পরিবারের লোকজন মেনে নিলে তো পালাতে হচ্ছে না, তাই না? না মানে ভবিষ্যৎ ভেবে রাখছি। ভেবে রাখাটাও ভালো, যদি পালাতে হয়। পিচ্ছি একটা। পিচ্চি বলবো না কিন্তু। কেন? বললে কি করবি? কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, এটা কি হলো? আমি পিচ্চি কি বড় সেইটা বুঝালাম। তুই নাকি, কিন্তু আমি তোকে পিচ্ছি বলবো। পিচ্চি বলবো না, আমি কিন্তু মোটেও পিচ্চি না। আমি বলবো পিচ্ছি পিচ্ছি পিচ্ছি। আবার অ্যাকশন শুরু। এবার আপু রেসপন্স করছে। মনে হচ্ছে আপু এটাই চাইছিল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ যুদ্ধ চললো, কিন্তু আমার দফারফা। ইরা আপু আমার ঠোঁট কামড়ে বাদ করে দিয়েছে। ঠোঁট অনেক জ্বালা করছে। এভাবে কেউ কামড় দেয়? মনে হচ্ছে আমার ঠোঁট ছিঁড়ে গেছে। তাই তো রক্ত বের হচ্ছে। কি বলছো? সত্যি তুমি একটা ডাইনি। একদম ডাইনি বলবি না। 100 বার বলবো। আমার ঠোঁটের অবস্থা যা করেছো নিশ্চয়ই ফুলে যাবে, তখন সবাই কি বলবে? এত ঢং করতে হবে না। তোমার তো ঢং মনে হবে। মনে হচ্ছে তোমার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলে দিই। নে কামড়া। না থাক, দুজনের ঠোঁট ফুলে থাকলে তখন সবাই আরো সন্দেহ করবে। এই নে তুলো পরিষ্কার কর।
তুমি যেহেতু এমন করেছো সেহেতু তুমি পরিষ্কার করে দাও। ওকে, হুম। পরিষ্কার করা শেষ, তুই এখন ঘুমা, আর আমি তোর বুকে মাথা রেখে শান্তি করে ঘুমাবো। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। হ্যাঁ, সোনা, কেউ যদি এসে দেখে নেয় তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুই ঘুমা। কিন্তু তুমি তুই করে কেন বলছো? আমি না তোমার হবু বর? ওকে, আর বলবো না, এখন ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে। হুম। তারপর সকাল 5টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। এই উঠো, সকাল হয়ে এলো তো। আর একটু ঘুমাই। আরে তাড়াতাড়ি উঠো, না হলে কেউ এসে পড়বে তো। যে আসবে আসবে, এখন ঘুমাও, আর তুইও ঘুমিয়ে যা। ইরা আপু আমাকে পার হাত দিয়ে চেপে ধরে আছে। আমি উঠতে চেষ্টা করছি কিন্তু পারছি না। আম্মু, তুমি? যেই বলা আপু উঠে বসে গেছে। আপুর এমন ধরফর করে ওঠা দেখে হাসতে লাগলাম। কুত্তা, বিলাই, হনুমান, তুই আমাকে মিথ্যে বললি কেন? দেখছো 5টা 15 বেজে গেছে। তাতে কি হয়েছে? কে কখন এসে পড়বে? এত সকাল সকাল কেউ আসবে না। তোমারে বলছে কেউ আসবে না। বলেছে, আব্বার ঘুমা। বিয়ে করে তারপর যত খুশি ঘুমিও, তখন দেখলে কেউ কিছু বলবে না, কিন্তু এখন যদি কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান কিছু থাকবে না। তাই বলি তুমি ওই বেডে গিয়ে ঘুমাও। ধুর। ওকে, তুমি আমাকে কোলে তুলে নিয়ে বেডে রেখে দাও। এত বড় আটার বস্তা কোলে নিলে নিশ্চিত আমি চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। ওই কুত্তা, কি বললি? যা, তোকে কোলে নিতে হবে না। বাহ, সিনিয়র গার্লফ্রেন্ড তো দেখি রাগ করছে। আমি কারো গার্লফ্রেন্ড না। বাহ, বেশ রাগ করেছো তো দেখছি। আমি তো মোটা, কোলে নিলি কেন? কোথায় তুমি মোটা? আমি তো মজা করলাম। আপুকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিলাম। তারপর পাশে বসে আপুর দিকে দেখতে লাগলাম। এভাবে কি দেখা হচ্ছে? তোমাকে এর আগে মনে হয় দেখোনি। দেখেছি, তবে আগে অন্যরকম করে দেখেছি, আর এখন আরেকভাবে দেখছি। তাই? হুম। আজকের মতো কখনো ভালো করে ঘুম হয়নি, আজ ঘুমাতে অনেক ভালো লেগেছে। ভালো তো। আর তুমি তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছো কেন? ঠোঁট দেখে কি সুন্দর হয়ে ফুলে আছে। কি? হুম। ঠোঁটে হাত দিলাম, সত্যি ফুলে আভ হয়ে গেছে। এখন কি বলবো সবাই জিজ্ঞেস করলে? আমি কি জানি, কি বলবা তো? একদম হাসবা না, তোমার জন্য এমন হলো। তুমি যদি কামড় না দিতা তাহলে আমার ঠোঁট ফুলতো না। হ্যাঁ, সব দোষ বুঝি আমারই। সব দোষ তোমার। এখন যাই বলো না কেন, এখন কিন্তু কিস করতে সেই মজা লাগবে। তোমাকে মজা করতে দিই, আর এইদিকে আমার 12টা বাজুক। কাছে আসো, আদর করি। লাগবে না তোমার আদর। আল্লাহ, সবাই জিজ্ঞেস করলে আমি কি বলবো? ইরা আপু মুচকি মুচকি হেসে যাচ্ছে। সকালে আম্মু আব্বু বড় আম্মু আসলো। মনে মনে ভাবছি জিজ্ঞেস করলে কি বলবো। কথাই আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কাশ, চোট পড়লো কিভাবে? রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তখন হয়তো কোনো কিছু তো কামড়ে দিয়েছে। আমার কথা শুনে ইরা আপু মিটমিট করে হাসছে। হতে পারে, ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে নে। তারপর 10টা নাগাদ সবাই হাসপাতাল থেকে বাসা চলে এলাম। বিকেলে আপুদের বাসায় গিয়ে বললাম, বড় আম্মু আপু কোথায়? দেখ, রুমে আছে, আর আমি একটু তোদের বাসা যাচ্ছি। ওকে যাও। বড় আম্মু চলে গেল। আমি আপুর রুমের সামনে এলাম। এসে দেখি দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে আর কি ভাবছে, আর মুচকি মুচকি হাসছে। ওভাবে নখ কামড়া দেখে নিজেকে ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। মন চাচ্ছে ঠোঁট চুষে ছিঁড়ে ফেলি। এমন ভাবে নখ কামড়াচ্ছ কেন, আর ওভাবে মুচকি হাসছো কেন? এমনিতে বলছি এভাবে আর নখ কামড়াবা না। আমি কামড়াবো কেন? কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা দেখি? আপু আবার নখ কামড়াতে শুরু করলো। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। নখ কামড়াবা না। আপু কোনো কথা বলছে না, নখ কামড়ে যাচ্ছে আর আমার দিকে আর চোখে দেখছে। আর সহ্য হলো না, আপুর হাত সরিয়ে দিলাম 4 ঠোঁট এক করে। আপু প্রথমে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এখন আর করছে না। এখন রেসপন্স করছে। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। আমার এটা সমস্যা হবে, বুঝলা? বুঝলাম না। তোমার ওই গোলাপি রাঙা ঠোঁট দেখে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে, আর তার উপর ওভাবে ওই গোলাপি ঠোঁট দিয়ে নখ কামড়াচ্ছ, তাই নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ছে। ওরে দুষ্টু, আমার সামনে আর এভাবে নখ কামড়াবা না। আমি
তো কামড়াবই। তখন ওই বড় আম্মু এলো, এসে বলল, আকাশ তোকে তোর আম্মু ডাকলো। হাই হাই, এগুলো কি শুনে ফেলেছে? না, শুনলে তো এত নরমভাবে কথা বলতো না। যাচ্ছি, উঠে চলে এলাম। তোরা যেটা করছিস সেটা ঠিক না। সমাজের সম্পর্ক কখনো মেনে নেবে না। আকাশ তোর থেকে 2 বছরের ছোট। বড় আম্মুর কথা শুনে চমকে উঠলো। তারপর আপু বড় আম্মুর দিকে অবাক হয়ে তাকালো। তোরা কি ভেবেছিস তোদের হালচাল কিছুই বুঝতে পারি না? আমি জানি তুই আকাশকে অনেক ভালোবাসিস, কিন্তু তোর আব্বু এটা মনে হয় না কখনো মেনে নেবে। তুই আকাশকে ভুলে যা। তুমি কি বলছো? আমি কখনো আকাশকে ভুলতে পারবো না। যখন থেকে ভালোবাসা কি বুঝতে শিখেছি, তখন থেকে আকাশকেই ভালোবাসি। তোমার এ কথা মানতে পারবো না। দেখ, পাগলামি করিস না। এই সমাজে এই সম্পর্ক ভালো নজরে দেখবে না। আম্মু, তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজে কেউ 2 দিন ধরে না খেয়ে থাকলে তাকে কেউ দেখে না। মানুষ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, তাকে চিকিৎসার জন্য টাকা দেয় না। আবার যখন মরে যায় তখন এটা বলে, ইস রে, লোকটা বিনা চিকিৎসায় মারা গেল। তখন তোমার এ সমাজ কোথায় যায়? তখন তো পাশে এসে দাঁড়ায় না। চাই না এমন সমাজ। প্রয়োজন হলে এই সমাজ থেকে অনেক দূরে চলে যাব। তোর মাথা ঠিক আছে? তুই আকাশকে ভুলে যাবি ব্যাস। তোমরা যদি আমাদের না মানো তাহলে অন্য কিছু করতে বাধ্য হব। বড় আম্মু রেগে গিয়ে ইরা আপুকে কয়েকটা থাপ্পড় দিল। তুই কি করবি? তোর আব্বু পরশু আসছে, আসতেই তোর বিয়ের ব্যবস্থা করবে। আম্মু! একদম চিৎকার করবি না। বড় আম্মু দরজা লাগিয়ে চলে গেল। ইরা আপু বিছানায় বসে কাঁদতে লাগলো। আম্মু, তুমি আমাকে ডাকছিলা? কই না তো। তাহলে বড় আম্মু বলল যে? আমি কেমন করে বলবো? কেন বললো তো? বলল কেন? তার মানে কি তখন সবকিছু শুনে নিয়েছিল? হতে পারে। এগুলো মনে মনে ভাবতে লাগলাম। ওখান থেকে রুমে চলে এলাম। এখন খুব ভয় হতে লাগলো। রুমে এসে আপুর ফোনে ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। আপুর ফোন তো কখনো বন্ধ থাকে না। খুব টেনশন হতে লাগলো। এখন কি আপুদের বাসায় যাব? কি যে করব কিছুই বুঝতে পারছি না। না, যাই। চলে এলাম আপুদের বাসার সামনে। দরজা খোলা আছে, তাই ভিতরে ঢুকে গেলাম। আকাশ, দাঁড়া। দাঁড়িয়ে গেলাম। তারপর বললাম, বলো। তুই আমাদের বাসায় আর আসবি না। ইরার কাছে আর যাবি না। ওর সামনে যদি যাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কেন, কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে, আর যেটা বললাম সেটা কর। ওহ, আমার শাশুড়ি আম্মা, আমি মনে হয় কিছুই জানি না। তুই আমাকে শাশুড়ি আম্মা বললি কেন? এমন ভাব করছো যে মনে হয় কিছু বুঝি না। তোর সাহস তো কম না। সাহসের কি দেখেছো? এবার দেখবা। তোর সাহস কম না দেখছি। তোমার সামনে দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাব। কি করবা তুমি? আকাশ, চিৎকার দিচ্ছ কেন? গলা ব্যথা করবে তো। এখন কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিছু বাড়াবাড়ি হচ্ছে না। আর এত ওভার রিয়াক্ট করছো কেন? তুই কি বলতে চাইছিস? ধরো, এই নাও পানি খাও। দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো। এই জন্য তোকে এত ভালোবাসি। কিন্তু এমন করার মানে কি? তুমি মনে করেছো আমি কিছু জানি না? কি জানিস? এই যে আমার সাথে ইরা আপুর অনেক আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছো। তোকে কে বললো? আম্মু বলেছে। ও, আপু এখন কি করছে? এখন মনে হচ্ছে কান্না করছে। কান্না করছে কেন? আমার সাথে উঁচু গলায় কথা বলেছিল, তাই ওরে বকা দিয়েছি আর থাপ্পড় মেরেছি। তোমার কিন্তু এটা ঠিক হয়নি। আর মারবা না। ও কিন্তু আমার হবু বউ। এত দরদ? পাগলিটা তোকে খুব ভালোবাসে। আচ্ছা, আমি গেলাম আপুর রুম। ওকে, যা। আপুর রুমের সামনে এসে দাঁড়ালাম। ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। দরজা খুলে ভিতরে গেলাম। দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখে আমি। আমাকে দেখে বিছানা থেকে উঠে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। কান্না করছো কেন? আমাদের কেউ মেনে নিবে না। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমরা পালিয়ে যাব এখান থেকে অনেক দূরে। কি বলছো? আপুকে ছাড়িয়ে নিলাম। তারপর বিছানার কাছে নিয়ে গিয়ে আপুকে বসালাম। তারপর আপুর সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে চোখের পানি মুছতে মুছতে বললাম, কান্না থামাও, আর আমরা কোথাও পালাবো না। না পালালে সুইসাইড করবো বলে দিলাম। সুইসাইড করার দরকার নেই। যেখানে তোমার বিয়ে দিবে সেখানেই করবা। আমাকে তুই ভালোবাসিস না? বাসি তো, অনেক বেশি ভালোবাসি।
নিজের জীবনের চাইতেও বেশি। আমাদের পালানোর কোনো প্রয়োজন নেই। কেন? আপুর কোলে মাথা রেখে বললাম, আমাদের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা আছে, যা আমি এবং তুমি কেউ জানতাম না। তাহলে আম্মু আমার সাথে এমন করলো কেন? হয়তো দেখতে চাইছিল আমাকে তুমি কতটা ভালোবাসো। তাই বলে আম্মু এমন করবে? আপু আমার চুলে বিলি কাটতে লাগলো, চুল নাড়াতে নাড়াতে বলল, কিন্তু তুমি জানলা কেমন করে যে আমাদের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা আছে? আম্মু দুপুরে খাবার সময় বলছিল। ও, আমাকে এভাবে ভালোবেসে যাওয়া তো। আমার পিচ্ছিটারে এইভাবে ভালোবেসে যাব, এই নিঃশ্বাস থাকা পর্যন্ত কখনো ভুলবো না। তোমাকে অনেক ভালোবাসি, আর যদি কখনো ছেড়ে যাও তাহলে হয়তো মরেই যাব। এমন কথা আর বলবি না, না হলে তো আগেই আমি মরে যাব। আচ্ছা, আর বলবো না। চলো তোমাদের বাসায়, এই বাসায় আর থাকবো না। কেন? আমাকে থাপ্পড় দিয়েছে, আমি আর এই বাসায় আসবো না। বলো কি? আর তোমাকে না এখন দেখে অনেক সুন্দর লাগছে। কেন? কান্না করছো তাই তোমার চোখ দুটো লাল হয়ে আছে, আর নাকের ডগাটা লাল হয়ে আছে, গাল দুটো কাশ্মীরি আপেলের মতো লাল হয়ে আছে। মন চাচ্ছে খেয়ে ফেলি। বারণ করেছে কে? না থাক, পরে খাবো। থাকবে কেন আর পরে কেন? কিন্তু আমার মন চাচ্ছে মিষ্টি খাইতে। ওকে, আমি ফ্রিজ থেকে আনছি। আরে বুদ্ধু, এই মিষ্টি সেই মিষ্টি না। এটা আবার কেমন মিষ্টি? তুই দাঁড়া, আমি দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে গেলাম, তখন আপু আমার সামনে দাঁড়ালো আর আমার মাথা নিচু করে শুরু করলো লিপ কিস। এই যে হ্যালো, আপনাদের বলছি, এই মিষ্টি খেতে চাইলে বিয়ে করে নিতে হবে। আমি একদিন খাবো। আপু কিছুক্ষণ পর ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলল, এই মিষ্টির কথা বলছিলাম। ওহ, কিন্তু আমার তো মিষ্টি খেয়ে মন ভরে নাই, আরো খেতে ইচ্ছে করছে। এখন না। আমি এখনই খাবো। এখন না। আমি আপুর দিকে এগিয়ে যেতে লাগলাম। আপু একটু পেছনে সরতে বিছানায় পড়ে গেল। আমি বিছানায় 2 হাত ভর দিয়ে ঝুঁকে কিস করতে গিয়েও কি মনে করে করলাম না। সোজা হয়ে উঠে বিছানায় বসলাম। আমার কাণ্ড দেখে আপু মনে হয় অনেক অবাক হলো। সেটা আপুকে দেখে বুঝতে পারলাম। আপু উঠে বসে আমার কাঁধে মাথা রাখলো, কাঁধে মাথা রেখে বলল, তোমার কি হলো? কিছু না। আচ্ছা যাও, মাগরিবের নামাজ আদায় করে এসো। বাসায় চলে এলাম। এসে নামাজ পড়তে গেলাম। রাতে ফেসবুকে গেলাম, দেখি আপু অ্যাক্টিভ আছে, তাই দিলাম মেসেজ, কি করো? 1 মিনিট পর রিপ্লাই এলো, এই তো শুয়ে। তুমি? কিছু না। খেয়েছো? আবার লেট। মন খারাপ হয়ে গেল। কখনো তো এমন করেনি। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। এক প্রকার মন খারাপ করে ফেসবুক থেকে বের হয়ে এলাম। তারপর দিলাম ঘুম। এক ঘুমে সকাল। হঠাৎ অনুভব করলাম শরীরটা কেমন উষ্ণ উষ্ণ লাগছে। চোখ খুলতে দেখি ইরা আপু আমাকে জড়িয়ে ধরে আছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। ইরা আপু মুচকি হাসলো, আমি হাসি দিলাম। এটা কি হচ্ছে? কোনটা? এভাবে আমাকে জড়িয়ে ধরে আছো কেন? থাকলে সমস্যা কোথায়? সমস্যা? আমাদের এখনো বিয়ে হয়নি। হয়ে যাবে। আর এভাবে ফেসবুক থেকে বের হয়ে এলে যে? আর কয়েকবার ফোন দিলাম, রিসিভ করনি কেন? হয়তো তুমি ব্যস্ত ছিলা, তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আর ফোন সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি ফোন বেজেছে না বাজেনি। কে বলেছে আমি ব্যস্ত ছিলাম? তোমার রিপ্লাই দেখে বুঝলাম তুমি ব্যস্ত। এর আগে তো এমন করো নাই, সাথে সাথে রিপ্লাই দিতে। না এখন তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি বা রাজি হয়েছি বলে এমন করছো? ভুল বুঝছো কেন? এমন কিছু না। শুনেছি দেরি করে রিপ্লাই দিলে আমার প্রতি তোমার ভালোবাসা আরো বাড়বে। তুমি আমার থেকে বড়, কিন্তু তোমার বুদ্ধি হয়তো আমার থেকে অনেক কম। সব টিপস সব জায়গায় মানায় না। তোমার রিপ্লাই দিতে দেরি দেখে অনেক মন খারাপ হয়েছিল, তাই মন খারাপ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুমি অন্য কারোর সাথে ব্যস্ত হয়েছিলা। মনে করো তোমার সাথে রাগ করে আমি কথা বললাম না, তখন তুমি খুব খুশি হতে, তাই না? একটা কথা মনে রেখো, যখন কারো প্রিয় মানুষ তার করা মেসেজে রিপ্লাই দিতে দেরি করে তখন সে খুব কষ্ট পায়। বন্ধুদের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু তার পছন্দের মানুষ যদি তার সাথে এমনটা করতে থাকে তাহলে সে ভুল বুঝতে পারে, আর সেই ভুল বোঝাবুঝি থেকে একটা সুন্দর সম্পর্ক ইতি হয়ে যায়। এ কি, তুমি কান্না করছো কেন? সরি, আর এমন হবে না। ওকে ওকে, আর কেঁদো না। তো এত সকালে আসার কারণ কি? এখন 8:30 বাজে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও, ভার্সিটি যাব। তুমি পুরোপুরি ঠিক হয়ে গেছো? মোটামুটি হয়েছে। তাহলে আজ থাক, আগামীকাল থেকে না হয় যাবা।
যেতে পারবো। ওকে চলো তাহলে। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে নিচে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাইরে এলাম। কিসে যাবা? বাইক নিয়ে এসো। আবার বাসার ভিতরে গেলাম, গিয়ে চাবি নিয়ে এসে গ্যারেজ থেকে বাইক বের করে স্টার্ট দিলাম। আপু উঠে বসলো আর জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরলা যে? আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, কোনো সমস্যা? না। তাহলে চলো। এবার তো ছাড়ো, আমার কেমন কেমন লাগছে। না, ছাড়বো না। আরে ভার্সিটি চলে এসেছি তো। কি এত তাড়াতাড়ি চলে এলাম? লক্ষ্য করলাম অনেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আপু নেমে গেল, নেমে বলল, ইস, যদি রাস্তাটা না শেষ হতো তাহলে অনেক ভালো হতো। কত ভালো লাগছিল, কিন্তু রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মন খারাপ করিও না, তোমাকে নিয়ে একদিন লং ড্রাইভে যাব। সত্যি? আপু খুশি হয়ে আমার গালে কিস দিল। এটা কি হলো? কোনটা? কিস দিলা যে? আর চারদিকে একবার তাকিয়ে দেখো, কিভাবে ভূত দেখার মতো সবাই তাকিয়ে আছে। আছে, তাতে আমাদের কি? বাইকের আয়নাতে গাল দেখতে লাগলাম, লিপস্টিক লেগে আছে কিনা। আপুর দিকে তাকালাম, আপু মুচকি মুচকি হাসছে। হাসবা না, এখন লিপস্টিক উঠাবো কেমন করে? ওয়েট। এটা আপু ব্যাগ থেকে একটা বোতল বের করে বলল, এই নাও, ধুয়ে নাও। ভালোভাবে উঠবে তো? একটু একটু থেকে যেতে পারে, কিন্তু দূর থেকে বোঝা যাবে না। গাল কচলে কচলে ধুলাম, তারপর ইরা আপুকে উদ্দেশ্য করে বললাম, এখন বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। ও তাহলে চলো এখন যাওয়া যাক। হুম। দুইজন পাশাপাশি হাঁটতে লাগলাম। কি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, ব্যাপারটা ভালোই লাগছে। আচ্ছা তুমি বৃষ্টি আপুদের কাছে যাও, আর আমি বন্ধুদের কাছে যাই। ওকে, কিন্তু ওই মেয়ে দুটোর আশেপাশে বা কথা বলতে যদি দেখেছি তাহলে খবর আছে। যদি ওরা কথা বলতে আসে তাহলে কি করব? না, কথা বলতে হবে না, চলে আসবা। ধুর, এটা কেমন করে হয়? আর চিন্তা করিও না, তোমার এই পিচ্চি তোমাকে কখনো ছাড়বে না। ছাড়তে চাইলে এমন ছাড়াবো যে একেবারে উপর পাঠিয়ে দিব। আচ্ছা তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? না, একটা মুহূর্তও না। তাহলে? আর তুমি মিমকে যে থাপ্পড় দিয়েছিলে তার জন্য আমি সরি বলে নিব। থাপ্পড় তোর জন্য কম হয়ে গেছে, আমি তোর চোখ তুলে নিতাম। কেমন আমার পিচ্চির দিকে চোখ দেয়। হয়েছে সিনিয়র, এখন যাও, তোমার বান্ধবীরা তোমার জন্য অপেক্ষা করছে। কোথায়? ওই দেখো বৃষ্টি আপু আর তোমার বাকি বান্ধবীরা সে তখন থেকে তাকিয়ে আছে। আচ্ছা যাও। হিরাপু চলে গেল আর আমিও চলে এলাম। এসে দেখি নীল, মিম, জিনিয়া এবং আরো কয়েকজন বন্ধু বসে গল্প করছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, কিরে সবাই কেমন আছিস? সবাই আমার দিকে তাকালো। মিম উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? ছাড়ো ছাড়ো। ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে ছাড়াতেই পারছি না। এই মিম, কি হচ্ছে? ছাড়ো। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়ো বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। কিছুই খারাপ হবে না। মাথায় রাগ উঠে গেল, এমন জোরে ধাক্কা দিলাম যে আমার থেকে মিম নিচে গিয়ে পড়লো। মিম আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর মিমের চোখ দিয়ে পানি পড়ছে। মিম দেখো, আমি একজনকে ভালোবাসি, আর সেদিন এবং আজকের জন্য সরি। আমাকে ভুলে যাওয়া তোমার জন্য বেটার হবে। ওখানে আর দাঁড়ালাম না, হাঁটতে লাগলাম ক্লাসে। আমি তো তোকে আমার করেই ছাড়বো। আমার যেটা পছন্দ হয় আমি সেটা নিয়েই ছাড়ি। আমার না হলে আমি আর কারো হতে দিব না। এদিকে আরেক ঝামেলা। মন খারাপ করে মাথা নিচু করে হাঁটছি, তখন এক বড় ভাইয়ের সাথে ধাক্কা লেগে গেল আর বড় ভাই নিচে পড়ে গেল। সরি ভাইয়া, দেখতে পাইনি। বড় ভাই উঠে এসে ঠাস করে আমাকে থাপ্পড় দিল। সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। আবার ঠাস ঠাস শুরু হয়ে গেল, কিন্তু এবার আমার গালে না, ওই বড় ভাইয়ের গালে। আপু কোথা থেকে এসে ওই বড় ভাইয়াকে থাপ্পড় দিতে লাগলো। এই, তুই ওকে থাপ্পড় দিলি কেন? তাড়াতাড়ি ইরা আপুকে গিয়ে ধরলাম। আর মারতে হবে না, অনেক হয়েছে। তুই ছাড়বি? না, আর থাপ্পড় মারতে হবে না, অনেক হয়েছে, এখন চলো। সবাই শুনে রাখো, এর শরীরে যে হাত দেবে তার হাত ভেঙে ফেলে রেখে দিব। আচ্ছা চলো, আর কেউ কিছু বলবে না। আপুর অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছি। রাগে আপুর চোখ দুটো লাল হয়ে গেছে। আজ ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। আমি আর ইরা আপু পরের দিন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি। বড় আব্বু, মানে আমার হবু শ্বশুর মশাই আসবে তাই। 10টার সময় বিমান ল্যান্ড করলো। একটু পরে বড় আব্বু এলো। আপু গিয়ে বড় আব্বুকে জড়িয়ে ধরলো, আমিও গেলাম। কেমন আছো আব্বু? তোদের ছাড়া কেমন করে ভালো থাকি রে মা, কিন্তু এখন ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো সব সময় ভালো। আসসালামু আলাইকুম বড় আব্বু, কেমন আছো? বড় আব্বু আপুকে ছেড়ে দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো, তারপর বলল,
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো। এখন চলো যাওয়া যাক। চল। এরা আপু আর হবু শ্বশুর মশাই পিছনে গল্প করতে লাগলো। আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম আর ওদের গল্প শুনতে লাগলাম। আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। তাই নাকি? ছেলেটা তোর থেকে 2 বছরের ছোট, তাই তো? তুমি কিভাবে জানলে? তোর আম্মু বলেছে। তোমাকে তাহলে আর কিচ্ছু বলা লাগবে না। এখন তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে হবে। পড়ালেখা শেষ করে নে। বিয়ের পর লেখাপড়া করতে পারা যাবে? আমি এত কিছু জানি না। তুমি এই কয়েকদিনের মধ্যে বিয়েটা দিয়ে দাও, ব্যাস। বাসায় যাই, তারপর না হয় ডিসিশন নেব। তুমি যখনই ডিসিশন নাও না কেন, তুমি যতদিন পর্যন্ত আছো ততদিনের মধ্যে যেন হয়। ওকে ওকে। চলে এলাম। বড় আব্বু আর আপু চলে গেল আর আমি আমার বাসায় এসে দিলাম ঘুম। দুপুরে উঠে গোসল করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বাসায় ঢুকতে যাব তখন। এই শোনো, চলো আমাদের বাসায় খাবে। তোমাদের বাসায় কেন? আমার শ্বশুর শাশুড়িও আমাদের সাথে খাবে এবং এখন আমাদের বাসায় আছে। চলো তাহলে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে টুকটাক গল্প করলাম। আপু আমাকে ইশারা করে তার রুমে আসতে বলল, তাই গেলাম। গিয়ে বললাম, বলো। আজ তরকারি অনেক ঝাল হয়েছে এবং এখন অনেক ঝালও লাগছে, তাই ভাবলাম এখন মিষ্টি খেয়ে ঝাল মেটাই। এত মিষ্টি খেলে ডায়াবেটিস হবে। না, হবে না। এই মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো, খারাপ না। এই মিষ্টিতে অনেক গুণ আছে। আপু কাছে এলো। আমি একটু মাথা উঁচু করলাম। আমার মুখের কাছে মুখ আনতে পারছে না। আমার অনেক হাসি পাচ্ছে। আপু যত উঁচু হচ্ছে আমি আর একটু উঁচু হচ্ছি। কুত্তা, তুই এত উঁচু হচ্ছিস কেন? আপু রেখে দিল আমার পায়ের উপর জোরে আঘাত। ও মা গো, মরে গেলাম গো। কি হলো, চিৎকার করছিস কেন? আপু বাইরে গিয়ে বলল, কিছু না ছোট আম্মু। এরা আপু আবার রুমে এলো, এসে বলল, এই কুত্তা, তুই এভাবে চিৎকার দিলি কেন? এভাবে কেউ মারে? কি ব্যথা করছে গো। তুই এভাবে উঁচু হচ্ছিলি কেন? দেখছিলাম তুমি কত উঁচু হতে পারো, তাই তো দেখিয়ে দিলাম। ইরা আপু আবার আমার সামনে এসে দাঁড়ালো। এবার উঁচু হয়ে দেখ। এবার যদি তোর মেন পয়েন্টে না মারি, পরে তোমারই সমস্যা হবে। একদম হাসবি না, না হলে কি? কিছু না। আমি উঠে আপুর মুখের কাছে মুখ নিয়ে গেলাম। আপুর গরম নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে। আপুর এমন গরম নিঃশ্বাসে আমি মাতাল হয়ে যাচ্ছি, আর কন্ট্রোল করতে পারলাম না। 4 ঠোঁট এক হয়ে গেল। 5 মিনিট পর ছেড়ে দিলাম। ইরা আপুকে ছেড়ে দিতেই ইরা আপু হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কেউ কিস করে? আমি করি। আশা করি মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ হয়েছে। না, আরো খেতে ইচ্ছে করছে। না, আর করা যাবে না। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছি। অন্য কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যাই। কোথায়? অনেক ঘুম পাচ্ছে, গিয়ে ঘুমাবো। আমি খাবো, তারপর যেতে পাবি। না, আর মোটেও না। আর এখানে থাকা যাবে না। সুযোগ বুঝে দিলাম দৌড়। এই দাঁড়াও। না, আমি দৌড়ে নিচে চলে এলাম। আমার এমন ভাবে দৌড়ে আসা দেখে বড় আব্বু বলল, কিরে এভাবে দৌড়ে এলি যে? আর বলো না, একটা প্রেতনিতে তাড়া করেছে, তাই দৌড়ে এলাম। আমার কথা শুনে সবাই হাসলো। আমি বাইরে চলে এলাম। পরের দিন সকালে মুখের উপর গরম নিঃশ্বাস পড়ছে। বুঝতে পারছি এটা ইরা আপু। আমি হালকা চোখ খুললাম। এমন ভাবে চোখ খুললাম যে আপু যেন বুঝতে না পারে। আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসছে, আবার টেনে নিচ্ছে। কয়েকবার এমন করলো। আমি তো মনে মনে হাসছি। হীরা আপু এবার যেমনি আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এলো, তেমনি কামড়ে ধরলাম। আপু তো লাফালাফি শুরু করে দিয়েছে আর ঠোঁট ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। যেমনি মুখ টানতে যাচ্ছে তেমনি আরো জোরে চেপে ধরলাম। কুত্তা, ছাড়, লাগছে তো। ঠোঁট ছেড়ে দিয়ে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকাল সকাল এমন করছো কেন? এই পিচ্চিকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। যখন রাত হয় তখন ভাবি কখন সকাল হবে। তাই? আই লাভ ইউ পিচ্চি। আই লাভ ইউ টু সিনিয়র। আচ্ছা, এখন উঠো আর আমিও উঠি। না, আর একটু শুয়ে থাকি, বেশ ভালো লাগছে। বিয়ে হয়ে যাক তখন, এখন না। আর এখন উঠে ফ্রেশ হই, ভার্সিটি যেতে হবে। বিছানা থেকে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম। নাও উঠো। আপু বাইকে উঠলো, তারপর জড়িয়ে ধরলো। আমার খুব ভালো লাগছে। আপুর এভাবে জড়িয়ে ধরাতে ভার্সিটি চলে এলাম। এবার নেমে পড়ো। আপু নেমে ওর বান্ধবীদের কাছে চলে গেল, আর আমি চলে এলাম বন্ধুদের কাছে। কি অবস্থা তোদের? ভালো। তোর? ভালো আছিস কিনা তোকে বলার প্রয়োজন নেই, কারণ তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অনেক হ্যাপি আছিস। দোস্ত, বেশ আছি। ইরা আপু এখন আমার গার্লফ্রেন্ড না,
এখন আমার হবু বউ, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। ভাই দাওয়াতটা দিস, কতদিন যে বিয়ের দাওয়াত খাওয়া হয়নি। মিম উঠে চলে গেল, আমিও কিছু বললাম না। 10 দিন পর আজ আমাদের বিয়ে। দুইটাই বাসায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দুই বাসায় মেহমানে ভর্তি। মনের ভিতর একটা অজানা অনুভূতি কাজ করছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। এখন ছাদে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছি। 12টা বাজে, শালার বন্ধুরা ছাড়ছেই না। কপালে কি যে আছে আল্লাহ জানে। আমার অবস্থা দেখে শালারা হাসছে। ভাই এখন যেতে দে, না হইলে হয়তো আমাকে জীবিত দেখতে পাবি না। এত তারা কিসের? আল্লাহ, কাউকে ডাকতে পাঠাও আমারে। কারো আসার শব্দ পেলাম। যাক বাবা, কেউ তো এলো। আল্লাহ, তুমি আমার কথা শুনেছো, তার জন্য আমি মসজিদ 5 টাকা দান করব পাক্কা। সিঁড়ির গেটের দিকে তাকিয়ে 1000 ভোল্টের শক খেলাম। এ তো স্বয়ং আপু। আপু যে রেগে আছে, বাপরে বাপ, আজ কপালে কি আছে কে জানি। আমার অবস্থা খারাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। শালা হারামিদের দিকে তাকালাম, দেখি সবাই ভয়ে চুপসে গেছে। এই তোরা যা। জি আপু। ওরা ভিজা বেড়ালের মতো হয়ে নিচে চলে গেল, আমিও যেতে লাগলাম। তুই কোথায় যাচ্ছিস দাঁড়া? তুমি তো যেতে বললা। ওদের যেতে বলেছি, তোকে নয়। আমার সামনে এসে দাঁড়ালো। আমার তো ভয়ে আত্মারাম খাজা ছাড়া। ছাদে এতক্ষণ ধরে কি করছিস? বন্ধুরা যেতে দিচ্ছিল না। হীরা আপু আমার কপালের ঘাম মুছে দিল, তারপর বলল, তুই আমাকে দেখে এতটা ভয় পাস? ধরে যেন প্রাণ ফিরে এলো। তাই বললাম, পাবো না? তুমি যে রাগী, আর যে থাপ্পড় দাও, বাপরে বাপ কি ব্যথা করে। তখন ওই ঠাস করে গালে একটা পড়ে গেল। গালে হাত দিয়ে আপুর দিকে তাকিয়ে আছি। রুমে চল, তোর অবস্থা কি করে দেখবি। ভাই কেউ আমারে বাঁচান, আমার যদি কিছু করে দেয় বা কিছু হয়ে যায়, তাহলে আপনাদের জন্য আর গল্প লিখতে পারবো না। রুমে চল। না, যাব না। যাবি না? তোর পাঞ্জাবের কলার ধরে টেনে নিয়ে যাব। না না, আমি যাচ্ছি তো। ভয়ে ভয়ে রুমে এলাম। যা, অজু করে আয়। অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করলাম। এই নে, এগুলো পর। লুঙ্গি পরবো? এগুলো পরবি। আমি তো লুঙ্গি পরে থাকতে পারি না, কখন কোথায় যাই আমি নিজেও জানি না। যেটা বলেছি সেটা কর। এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? চেঞ্জ করতে। এগুলো এখানে চেঞ্জ কর। সোনা। বাধ্য হয়ে চেঞ্জ করলাম। আমি লক্ষ্য করলাম আপু আমার দিকে হা করে তাকিয়ে আছে। আপুর কাছে গিয়ে বললাম, এভাবে কি দেখছো? কত বড়? কি কত বড়? তোর বুকের লোমগুলো। আপুর দিকে ভুরু কুচকে তাকালাম। আপু মিট মিট করে হাসছে। আপুর একবারে কাছে গিয়ে বললাম, আপুর দিকে ভুরু কুচকে তাকালাম। আপু মিট মিট করে হাসছে। আপুর একবারে কাছে এগিয়ে গেলাম। তারপর কোনো কথা না বলেই 4 ঠোঁট এক করে দিলাম। পাঠক পাঠিকারা এখন যেতে পারেন। এখন 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে, যা আপনাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ। গল্পটি